নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা, আর দুপুর 12টা মানেই সময় খবর দিনভরের। শুরুতে অবশ্যই নজর রাখতেই হচ্ছে আজ চারিদিকে বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, আর এর মধ্যেই গড়িয়া বোড়াল মেন রোড, সেই ছবিটা আগে আপনাদের দেখাই। কি পরিস্থিতি সেখানে? এখনো কিন্তু বর্ষার বৃষ্টি লাগাতার সেটা হয়নি, তাতেই এই রাস্তার কিরকম অবস্থা দেখুন। আর রাস্তার যদি এখনই এই অবস্থা হয় তাহলে এরপর কি হবে? স্বাভাবিকভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার মানুষজনকে। একেবারে বাজার থেকে মেট্রো স্টেশনের 500 মিটার রাস্তা নাভিশ্বাস। কি বলছেন সেখানকার মানুষজন, শুনুন। এটা অনেক 2 বছর চলে হচ্ছে। গাড়িটা ক্ষতি হয়েছে কিছুদিন আগে, গাড়িটা হ্যাঁ হয়। দেখুন, আমরা তো অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি, আমরা পার্টির দিকে তাকিয়ে রয়েছি, প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছি। পুলিশ প্রশাসনও আসছে, দেখছে, তারা কিছু না। আর কাউন্সিলর এসে দেখে গিয়েছিলেন। এখন 1 সপ্তাহ হলো আমরা অপেক্ষায় রয়েছি। আমি নিজে সাবল এনে এখানে খোলাখুলিও করেছিলাম স্ট্যান্ডের দিকে লোকজনকে নিয়ে, তারাও কিছু হচ্ছে না। এই অবস্থায় গাড়ি ঘোড়া চলছে, বুঝলেন তো। এই রিক্সাগুলো ভেঙে যাচ্ছে, আমাদের অটোগুলো ভেঙে যাচ্ছে, অনেকগুলো পরিস্থিতি। কি করবো আমরা? আজকে অনেক দিন থেকে রাস্তা হচ্ছে, আমরা গাড়ি চালাতে পারছি না। এই গাড়ি উল্টে যাচ্ছে, কখনো হয়ে যাচ্ছে, বাট ওইটা দিয়ে ঘুরে যাচ্ছি, এই অবস্থা হচ্ছে গাড়ি চালাতে। গাড়ি ক্ষতি হচ্ছে তো, খুব অসুবিধা হয় যাতায়াতে। কখনো কখনো গাড়ি উল্টে পাল্টে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার সামনেও হয়েছে, একজন উল্টে গেছে, টু হুইলার্স নিয়ে, বাচ্চা নিয়ে স্কুল থেকে আসছে, ফিরছে, উল্টে গেছে। হ্যাঁ, এই অবস্থাটা তো অনেকদিন ধরে এরকম চলছে। বৃষ্টি হলে জল জমছে, তারপরে এরকম অবস্থা হচ্ছে, কেউ তো দেখছে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হবেই, এরকম তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে অনেক সময়। তো এরকম ভাবে রাস্তা চললে তাহলে কি করে হবে যদি মিউনিসিপ্যালিটি না দেখে? রাস্তা হচ্ছে, আবার খারাপ হচ্ছে, আবার হচ্ছে, এই চলছে এখন। খুবই অসুবিধা আমাদের। আমরা দোকানদার, আমরা এখানে খুবই অসুবিধা আমাদের। এখানে ব্যবসা করতে কিছু করা যাচ্ছে না, এরকম অবস্থা। এখানে রাস্তার ড্রেন একদম বৃষ্টি হলে হাঁটু সমান জল জমে যায়। কলকাতার মতো এরকম একটা রাস্তা যে ভাবাই যায় না। গাড়ি রিক্সা উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, প্যাসেঞ্জারের হাত পা ভেঙে যাচ্ছে। ভাবাই যায় না যে এরকম কলকাতার মতো, সোনারপুর, রাজপুরের মতো এরকম রাস্তা ভাবাই যায় না। দীর্ঘ কয়েক মাস ধরেই পড়ে আছে এরকম রাস্তা, সারায়ও না, ঠিকই করে না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, এলাকার মানুষজন বলছেন দুর্ঘটনা ঘটেওছে। আমি অমিতের কাছে আসব। অমিত, কবে সুরাহা পাবে এখানকার মানুষজন? এখন তো বর্ষা সেভাবে আসেইনি, এরপর তো আরো বৃষ্টি বাকি রয়েছে। স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, এখনো বর্ষা আসেনি, পুরোপুরি আসেনি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেই গড়িয়া বোড়াল মেন রোডের যে ছবি আমাদের ক্যামেরাবন্দি হয়েছে তার থেকেই স্পষ্ট যে সেই জায়গাটায় খুব বিপজ্জনক অবস্থা হয়ে রয়েছে। খানাখন্দের রয়েছে, গর্ত রয়েছে, জল জমে রয়েছে, এমনকি ইট বেরিয়ে গেছে, অর্থাৎ পিচের বা বিটুমিন বা পিচের প্রলেপ কিন্তু সেই জায়গায় নেই। এবং ওই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে এই রাস্তা তাহলে রক্ষণাবেক্ষণ করে কারা? কাদের দায়িত্ব সেটা? দেখো, এই বোড়াল মেন রোড রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডির। সেক্ষেত্রে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন, অর্থাৎ এটি রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি স্পষ্ট বলেছেন যে এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে পিডব্লিউডির। সেক্ষেত্রে পিডব্লিউডিকে কাছে তিনি একাধিকবার চিঠি লিখেছেন। এমনকি রাস্তা মাঝে এতটাই খারাপ হয়ে গেছিলো, সেই রাস্তা সারাই করার জন্য বা মেরামতির জন্য তিনি ওয়ার্ড ফান্ডের টাকা সেখানে ব্যবহার করেছিলেন, কিন্তু সেখানে জল গড়ানোর ব্যবস্থা নেই, ড্রেনেজ সিস্টেম সেখানে নেই, এবং পিডব্লিউডিকে বারবার জানানো সত্ত্বেও সেই রাস্তাটা তৈরি হয়নি বা রাস্তাটা মেরামতি করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। এই জায়গা থেকে একেবারে অমিতের সঙ্গে থাকো। কাউন্সিলর কি বলছেন? পিডব্লিউডি কে জানানোর পরেও কিন্তু কোনো রকম কিছু হয়নি। শুনুন কাউন্সিলর কি বলছেন। বেহাল অবস্থা, যাচ্ছে তাই অবস্থা ওখানকার। আমি নিজেই তো প্রবলেম ফেস করছি, সাধারণ মানুষ যেরকম ফেস করছে এক্স্যাক্টলি আমিও তো সেভাবেই ফেস করছি। এটা আজকের নয়, যবে থেকে আমাদের পানীয় জলের কাজ হয়েছে তারপর থেকে এরকম অবস্থা।
এটা বহুবার আমরা এক্সিকিউটিভ অফিসারকেও আমরা চিঠি করেছি, আমরা সব রকম চেষ্টা করেছি, ইভেন আমি ওয়ার্ড ফান্ডের টাকা দিয়েও করার চেষ্টা করেছি, তারপরেও এটা কিছু করা যাচ্ছে না। বাড়ি তো আমি পিডব্লিউডি কে চিঠি করেছি, কোনো রেসপন্সও করেনি। সবাই জানেন, চেয়ারম্যান জানেন, এমএলএ জানেন, সবাই জানেন। আর পিডব্লিউডির তরফ থেকে বলা হচ্ছে যে কোথায় কোথায় রাস্তা খারাপ রয়েছে সমীক্ষা চালানো হচ্ছে। হ্যালো, অমিতের কাছে যাব। অমিত, খুব স্বাভাবিকভাবেই এই রাস্তা পিডব্লিউডির, সেখানে পিডব্লিউডি বলছে সমীক্ষা চালানো হচ্ছে। সাধারণ মানুষ তারা তো সব থেকে বেশি সাফারার, কারণ তাদেরকে তো সাফার করতে হচ্ছে। একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে ওই এলাকার, তারা ব্যবসায়ী রয়েছেন, এলাকার অটো চালক রয়েছেন, টোটো চালক রয়েছে এবং সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা বাইকে প্রতিনিয়ত ওই রাস্তাতে যাতায়াত। সেক্ষেত্রে যে ছবি ধরা পড়ছে যে কখনো পাশ কাটিয়ে যেতে হচ্ছে, যখন একসাথে দুটো তিনটে গাড়ি চলে আসছে সেখানে কিন্তু ওই গর্তের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে পারাপার হতে হচ্ছে বা পেরোতে হচ্ছে রাস্তা। সেই জায়গা থেকে কাউন্সিলরের বক্তব্য যে একাধিকবার পিডব্লিউডিকে চিঠি দেওয়া হয়েছে। পিডব্লিউডির তরফে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যেই বিভিন্ন এলাকার যে সমস্ত জায়গার রাস্তা নিয়ে সমস্যা রয়েছে, অভিযোগ রয়েছে, রাস্তা খারাপ রয়েছে, মেরামতির প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে তাদের কাছে যে সমস্ত কিন্তু এখানেই তো প্রশ্ন অমিত, যে এত দেরি কেন হলো সমীক্ষা চালাতে? এটা তো আগে থেকেই তারা জানতেন যে এই রাস্তার এরকম বেহাল অবস্থা। তো শহর কলকাতার যদি শহরতলি ধরা হয় সেক্ষেত্রে রাজপুর, সোনারপুর এবং কলকাতা পুরসভার এক্সটেন্ডেড যে এরিয়াগুলো রয়েছে সেখানে বেশ কিছু এলাকায় কিন্তু রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ দায়িত্ব পিডব্লিউডি। সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা খারাপ হয় এবং সেই সমস্ত রাস্তা খারাপ হলে সেই সমস্ত এলাকার যারা কাউন্সিলর রয়েছেন বা পুরসভা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার রয়েছেন বা পিডব্লিউডির যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জানানো হয় এবং সেই জানানোর পরেই পিডব্লিউডির তরফ থেকে সে সমস্ত যেখান থেকে যে এলাকা থেকে এই অভিযোগগুলো আসে সেই সমস্ত এলাকায় গিয়ে তারা সমীক্ষা চালান, তারা সরেজমিনে বিষয়টা পুরো খতিয়ে দেখেন, তারপরে কিন্তু মেরামতির কাজ শুরু হয়। সেক্ষেত্রে এই এলাকাতেও এর আগেও পিডব্লিউডির কাছে অভিযোগ গিয়েছিল, পিডব্লিউডির তরফে যেহেতু ওখানে ড্রেনেজ সিস্টেমের কাজ চলছিল। একেবারে বেশ। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখতেই হচ্ছে বর্ষায় বিপজ্জনক পাহাড়। কেন এই কথা বলছি? বিগত দিনগুলোতে নর্থ সিকিমের ছবি আপনারা দেখেছেন, এবার মৃত্যুর ঘটনা ঘটলো, একজনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায়। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আরো বিস্তারিত পার্থ আমাদেরকে জানাবে। পার্থ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? বিগত দিনগুলোতেও আমরা দেখেছি পাহাড় কি ভয়াবহ হয়ে উঠেছে এই বৃষ্টিতে। একেবারে তাই, অবিরাম বৃষ্টি চলছে নর্থ সিকিম জুড়ে। এদিকে আমাদের কালিম্পং, দার্জিলিং বৃষ্টি হচ্ছে, আর সেখানেই কিন্তু নতুন করে বিপত্তি এবং যে চলন্ত গাড়িতে পাহাড় থেকে বড় বোল্ডার গড়িয়ে পড়ে একেবারে গাড়ির ছাদে এবং এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। এই দুর্ঘটনাটি ঘটেছে নর্থ সিকিমে দুর্ঘটনাটি ঘটেছে সিংবেল বলে একটি জায়গা রয়েছে। সেই সিংবেল থেকে যখন সিংতাম আসছিল একটি যাত্রী বোঝায় গাড়ি, সেই সময় আচমকা পাহাড় থেকে বড় বোল্ডার পড়ে যায় এই চলন্ত গাড়িতে এবং ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয় মহিলা যাত্রী। স্বাভাবিকভাবেই কেন অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে প্রতিটি পাহাড়ি রাস্তায়, কেন একাধিক জায়গায় বিধ্বস্ত হয়েছে। শুধু 10 নম্বর জাতীয় সড়কই নয়, নর্থ সিকিমের বিভিন্ন পয়েন্টেও কিন্তু একাধিক জায়গাতেও কিন্তু ছোটখাটো ধস হয়েছে এবং এমনই একটি ঘটনা ঘটলো এই সিংবেল থেকে সিংটামের মাঝে রাস্তায় এবং চলন্ত গাড়িতে এই পাথর পড়ে সত্যি ভয়াবহ দুর্ঘটনা, একটা প্রাণ চলে গেল। বেশ পার্থ। অন্যদিকে দমদমের দিকে নজর রাখতেই হবে, তার কারণ নাগের বাজার, সেখানে তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভোর রাতে। এখন কি পরিস্থিতি? একাধিক কারখানায় আগুন লেগে যায়, ভয়াবহ অবস্থা তৈরি হয়। গেঞ্জি কারখানা, সেখান থেকে আইসক্রিমের কারখানা, প্রেসে, সেখানেও আগুন লেগে যায়। কি পরিস্থিতি জানবো, কারণ 20টা ইঞ্জিন কাজ করছিল। রনক রয়েছেন আমাদের সঙ্গে। রনক, অনেকগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন কি অবস্থা? দেখো, প্রায় 9 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে। চারদিক থেকে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, কিন্তু পকেট ফায়ার বিভিন্ন জায়গায় রয়েছে এবং যে উৎসস্থল সেখানে কিন্তু আগুনের লেলিহান শিখা তা এখনো বর্তমান রয়েছে। অর্থাৎ 9 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। বাইরে থেকেই হোর্স পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও যে আর্থ মুভার মেশিন, সেই আর্থ মুভার মেশিন নিয়ে আসা হয়েছে, কারণ দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন দমকল কর্মীরা, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে নয়। একাধিক জায়গায় যেহেতু ভেতরে গেঞ্জি ছিল, অর্থাৎ দাহ্য
পদার্থ, সেক্ষেত্রে একাধিক জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং একেবারে মধ্যিখানে অর্থাৎ যেখানে আগুনের উৎসস্থল সেখানে কিন্তু আগুনের যে লেলিহান শিখা তা এখনও প্রকাশ্য দেখা যাচ্ছে। অর্থাৎ 9 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, 20খানা ইঞ্জিন দমকল এখানে কাজ করছে, তবুও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে না। কারণ যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে এই যে কারখানা তার কিন্তু নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। অর্থাৎ এই অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার ফলে যখন আগুন লাগে তারপরে কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যায়, যখন দমকল আসে তারপর থেকেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয়। 9 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোনিয়া। বেশ রনা, খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে যে একটা ঘিঞ্জি এলাকার সেখানে পরপর এইভাবে কারখানা কিভাবে? একেবারেই এটা যদিও বা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, কিন্তু এখানে কারখানা হলেও আশেপাশে যে কটি জায়গা রয়েছে সেগুলো কিন্তু রেসিডেন্সিয়াল এলাকা। যখন দমকল কর্মীরা এখানে আসে আগুন লাগার খবর পেয়ে, তখন কিন্তু তাদের কাছে এটাই একটা সবথেকে উদ্বেগের কারণ ছিল যে আগুন কোনো মতে এই যে রেসিডেন্সিয়াল এলাকা সেখানে ছড়িয়ে না পড়ে। সাত জন্য কিন্তু চারিদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার তারা চেষ্টা করেন এবং আগুন এই কারখানায় পুরো ছড়িয়ে গেলেও আশেপাশের কিন্তু যে রেসিডেন্সিয়াল এলাকা সেখানে ছড়ায়নি। অর্থাৎ যারা ভেতরে ছিলেন, যে 7 জন প্রত্যক্ষদর্শী ছিলেন ভেতরে, যখন বেশ রৌনক, কার গাফিলতি, কেন আগুন খতিয়ে দেখে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দমকল মন্ত্রী সুজিত বসু। আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। আগুন কি থেকে লেগেছে এটা তো এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক করতে হবে, এনকোয়ারি হবে। আমাদের ডিওফও বাগ বলেছে যে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না। তা আমি মনে করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো 2-4টাকে আমরা আইনগত ব্যবস্থা করছি, বুঝতে পারবেন নিয়ম ভাঙলে পরে কি করা যায়। অন্যদিকে এবার ডেবরার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানেও সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড ডেবরাতেও। পর পর 3টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ডেবরাতেও। ডেবরায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং শর্ট সার্কিট থেকেই বিপর্যয় বলে পুলিশের তরফে অনুমান। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সোহমের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল রেস্তোরাঁ মালিককে, নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছিল। এবার সেই সোহম মামলার আপডেট জানাবো আপনাদেরকে। ইতিমধ্যেই কিন্তু টেকনোসিটি থানার আইসিকে শোকজ করা হয়েছে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে। আরো একবার জানাই, বিধাননগর কমিশনারেটের তরফ থেকে ইতিমধ্যেই টেকনোসিটি থানার আইসিকে শোকজ করা হয়েছে। আরো বিস্তারিত অনুপের কাছ থেকেই আমরা জানবো। অনুপ, রেস্তোরাঁয় মূলত অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী যখন শুটিং এ এসেছিলেন, সেখানে কিন্তু একেবারে রেস্তোরাঁর মালিককে মারধরের যে ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে একেবারে হাইকোর্টে যে মামলা হয়েছিল, গতকালই কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে পুলিশকে ভৎসনা করা হয়েছিল। বিচারক অমিতা সিনহার ডিভিশন যে বেঞ্চে একেবারে সেই মামলা ছিল এবং সেখানেই মূলত যে ফুটেজ সংরক্ষণ কেন করা হয়নি এই সমস্ত নিয়ে কিন্তু একেবারে ভৎসনার মুখে পড়তে ছিল পুলিশকে। তারই পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে টেকনোসিটি থানার আইসি যিনি সোমনাথ ভট্টাচার্য তাকে কিন্তু শোকজ করা হয়েছে। তার কারণ সেক্ষেত্রে বলা হচ্ছে যে কেন ওই ক্ষেত্রে ফুটেজ সংরক্ষণ করা হয়নি। ইতিমধ্যেই 7 দিনের মধ্যে যে সমস্ত রিপোর্ট তাকে যেমন দিতে হবে, পাশাপাশি ফুটেজ কেন কোনো ক্ষেত্রে সংরক্ষণ করা হলো না এবং তার জন্য কিন্তু একেবারে বিচারকের সামনে পুলিশকে ভর্সিত হতে হলো। প্রথমে বলা হয়েছিল যে যখন রেস্তোরাঁ মালিককে নিয়ে যাওয়া হয়েছিল থানায়, সেক্ষেত্রে কিন্তু তিনি যে বয়ান দিয়েছিলেন, যা লিখিত দিয়েছিলেন, প্রত্যেকটি কিন্তু ফুটেজ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গতকালই রাজ্যের জানানো হয়েছিল যে এই ফুটেজ কিন্তু সংরক্ষণ করা হয়নি, যার জেরেই কিন্তু ভৎসনার মুখে পড়তে হয়েছিল এবং যার ফলে বিধাননগর কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই টেকনোসিটির আইসি সোমনাথ ভট্টাচার্য তাকে কিন্তু শোকজ করা হয়েছে এবং সমস্ত যে কেন সংরক্ষণ ফুটেজ করা হলো না গোটা ঘটনার এই সমস্ত রিপোর্ট কিন্তু ইতিমধ্যে দিতে বলা হয়েছে। বেশ, যে খবরে নজর রাখতেই হচ্ছে, এবার বিশেষ আইনের বাইরেও ফৌজদারি আইনে খোরপোশ। এবার থেকে মুসলিম মহিলাদেরও খোরপোশের নির্দেশ। বিবাহ বিচ্ছেদের পর খোরপোশে পাবেন মুসলিম মহিলারা। বুধবার খোরপোশ নিয়ে রায় সুপ্রিম কোর্টের। 3 তালাক বাতিলের পর মহিলাদের স্বার্থ রক্ষার্থে নয়া আইন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ আইন চালু কেন্দ্রের।
আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী আমাদের। মৈত্রেয়ী, বিবাহ বিচ্ছেদের পর এতদিন কি খোরপোশ পেতেন না মহিলারা? দেখো সোনিয়া, বিবাহ বিচ্ছেদের পর মুসলিম মহিলাদের ক্ষেত্রে খোরপোশের একটা প্রভিশন ছিল, কিন্তু 3 তালাক এবং বিশেষত অবৈধভাবে 3 তালাক দিয়ে যে সমস্ত মহিলার বিবাহ বিচ্ছেদ হতো, অনেক ক্ষেত্রেই তারা নিজেদের অধিকার পেতেন না এবং খোরপোশ পেতেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিআরপিসি 125 ধারার অধীনে তারা মামলা করতে পারবেন এবং তারা খোরপোশের দাবি করতে পারবেন নিজের প্রাক্তন স্বামীর থেকে। বুধবার এই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এতদিন পর্যন্ত বেআইনিভাবে যারা 3 তালাকের জেরে বিবাহ বিচ্ছিন্ন হতেন, তারা স্পেশাল যে অ্যাক্ট রয়েছে অর্থাৎ প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ, যেটা 2019 সালে যে বিশেষ আইন ছিল কেন্দ্র, সেই আইন এবং তার সঙ্গে সঙ্গেই 1986 সালের একটি আইন রয়েছে যেটা প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স, এই দুটি স্পেশাল অ্যাক্টের আওতাতেই তারা আবেদন করতে পারতেন। কিন্তু যখন থেকে 3 তালাক একেবারে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং তারপরে যখন 2019 সালে প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ আইনকে আনা হয়, তারপরে কিন্তু যে সমস্ত মহিলারা অবৈধভাবে যাদেরকে 3 তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের দিকে ঠেলে দেওয়া হতো, তাদের জন্য খুব একটা বেশি অপশন থাকতো না খোরপোশ আদায়ের ক্ষেত্রে। এবং এবার থেকে তাদের একটা নতুন দরজা খুলে গেল। সেক্ষেত্রে সিআরপিসি 125 নম্বর ধারায় তারা আবেদন করতে পারবেন খোরপোশ পাওয়ার জন্য। বেশ মৈত্রেয়ী, সঙ্গে থাকো, আরো একটা খবর দর্শকদের জানাই, তারপর ফিরছি তোমার কাছে।